আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, ফার্স্ট বি ইউনিট গণিতের ধারাবাহিক প্রস্তুতিমূলক মিস সাস্টিয়ান কোর্সের অন্তর্ভুক্ত নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফার্স্ট 2017-18 সালে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ভর্তি পরীক্ষায় এসএসসি জেনারেল ম্যাথ থেকে যে প্রশ্নগুলা এসেছে সেই প্রশ্নগুলা সহজ একের অধিক উপায়ে ব্যাখ্যা করতে চেষ্টা করব। চলো শুরু করি। দুটি সংখ্যার যোগফল 77 এবং গুণফল 462 হলে সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ কত? চলো সমাধান করি। তো সংখ্যা দুটির যোগফল, ধরে নেই দুটি সংখ্যা হচ্ছে x এবং y। এই দুইটা সংখ্যার যোগফল মানে x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 77। একইভাবে গুণফল মানে xy ইজ ইকুয়াল টু হচ্ছে 1462। প্রশ্নে চাওয়া হয়েছে এই দুইটা সংখ্যার বিয়োগফলের বর্গ। একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এর বিয়োগফল এটা, তার বর্গ। লক্ষ্য করো, যখন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করে তার বর্গ করছিলাম তখন এখানে একটা সূত্র হয়ে যায়, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত হয়ে যায় a মাইনাস বি হোল স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার। সো x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি হবে? অবশ্যই x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন এই অনুসিদ্ধান্তে ব্যবহারযোগ্য দুইটা মানই কিন্তু এখানে আছে। xy ইজ ইকুয়াল টু হচ্ছে 77, সো আমরা লিখতে পারি 77 স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy ইজ ইকুয়াল টু হচ্ছে 1462। এখন যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে হবে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 81। সো এই প্রশ্নের আলোকে দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ হচ্ছে 81, অপশন এ। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। এক ব্যক্তি 10 কেজি চাল বিক্রি করে 3 কেজি চিনি কেনে, পর তার হাতে 550 টাকা থাকলো। অন্য ব্যক্তি 5 কেজি চাল বিক্রি করে 7 কেজি চিনি কেনার পর তার হাতে কোনো টাকা থাকলো না। প্রতি কেজি চিনির দাম কত? তো ধরে নেই প্রতি কেজি চালের দাম হচ্ছে পি টাকা এবং চিনির দাম হচ্ছে কিউ টাকা। প্রশ্ন থেকে এই কিউ এর মানটা বের করতে হবে। যদি প্রতি কেজি চালের দাম পি টাকা হয় এবং প্রতি কেজি চিনির দাম কিউ টাকা হয়, তবে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমরা প্রথম শর্ত আরোপ করে লিখতে পারি, প্রথম শর্ত মতে 10p মাইনাস 3q ইজ ইকুয়াল টু হচ্ছে 550। কিভাবে লিখছি এটা দেখো। প্রথমে সে 10 কেজি চাল কিনছে, তাহলে 10 কেজি টোটাল চালের মূল্য হচ্ছে 10p টাকা। তার পরবর্তীতে সে 3 কেজি চিনি কিনছে, তাহলে 3 কেজি চিনির মূল্য হচ্ছে 3q টাকা। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ঐকিক নিয়মে বলে দিচ্ছি। 1 কেজি চালের মূল্য হচ্ছে পি টাকা, তাহলে 10 কেজি চালের মূল্য কি হবে? 10p টাকা, তাই না? তো এই 10p টাকা এখানে লিখছি আর 3 কেজি চিনির মূল্য লিখছি। যখন সে চালগুলা বিক্রি করবে তখন এই পি টাকা কিন্তু এই ব্যক্তিকে দিবে, তো এটা তার কাছে থাকবে। যখন সে চিনি ক্রয় করবে তখন কিন্তু ওই চিনি ক্রয়টা অন্য বিক্রেতাকে দিয়ে দিতে হবে। সো ওই ব্যক্তি যখন চিনিটা ক্রয় করছে তখন জিকিউ টাকা দিয়ে দিছে, অর্থাৎ বিয়োগ হয়েছে। তার পরবর্তীতে তার হাতে যে টাকাটা রয়ে গেছে সেটা হচ্ছে 550 সমান সমান 550 লিখছি। ঠিক আছে? একইভাবে
অন্য ব্যক্তির ক্ষেত্রে আমরা লিখতে পারি 5p মাইনাস 7q ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা কিভাবে লিখছি? 5 কেজি চালের মূল্য বিয়োগ হচ্ছে 7 কেজি চিনির মূল্য, ঠিক এইভাবে। তার পরবর্তী ক্রয় বিক্রয়ের পর তার হাতে কোনো টাকা থাকলো না, অর্থাৎ তার বর্তমান স্ট্যাটাস হচ্ছে 0। সো এটা এখন দুইটা শর্ত আরোপের ফলে এখানে দুই ছলক বিশিষ্ট সরল সমীকরণের সৃষ্টি হয়েছে, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো দুই ছলক বিশিষ্ট সরল সমীকরণে তোমার এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের আলোকে 4টা প্রসেস সমাধান করা যায়। সেগুলো হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন, সরলরৈখিক পদ্ধতি। এই 4টা প্রসেসের মাঝে সবচেয়ে সহজ যে প্রসেসটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো এই অপনয়ন পদ্ধতিতে এখান থেকে কিউ এর মান অর্থাৎ প্রতি কেজি চিনির মান বের করার জন্য অপনয়ন পদ্ধতি সমীকরণ সমাধান থেকে আমরা যেটা জানি, প্রথমে সমীকরণগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে যে সুবিধাজনক চলকের মান বের করতে হবে। তো এই বের করার জন্য সমীকরণগুলোকে তোমার সুবিধা মতো 1 নং, 2 নং, 3 নং, 4 নং ডট 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 সমীকরণ আকারে ধরে নিতে হবে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় ওই সুবিধাজনক চলকের মান বের করার জন্য অন্য চলককে অপনয়ন মানে ভাগ দেওয়ার জন্য সংখ্যা দ্বারা গুণ ভাগ করে যোগ বিয়োগ করতে হবে। তো এইখানে দুইটা সমীকরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে কিউ এর মান, তাহলে আমাদের ভাগ দিতে হবে পি। এখন পির মানটা সহজে ভাগ দেওয়ার জন্য যেহেতু পি এর সহগ সমান নয়, সো সহগগুলাকে সুবিধা মতো সংখ্যা দ্বারা গুণ করে সহগ সমান করতে হবে, তারপরে যোগ বিয়োগ করে ইজিলি আমরা এখান থেকে কিউ এর মান পেতে পারি। দেখো এইখানে আছে 10p, এখানে আছে 5p। যদি উভয়কে পারস্পরিক গুণ করা হয়, অর্থাৎ 10p কে যদি 5 দ্বারা গুণ করা হয় এবং 5 কে যদি 10 দ্বারা গুণ করা হয়, তাহলে কিন্তু p এর সহগগুলা সমান হচ্ছে, অর্থাৎ 50 হচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা 2 নং 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেই, সহজে কিউ এর মান পেয়ে যাচ্ছি। সো চলো করি। যদি 10p কে 5 দ্বারা গুণ করি তাহলে হবে 50p মাইনাস 15q ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টু হচ্ছে 5 2750, এটা হচ্ছে 15p মাইনাস 70q ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন যদি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস। এখন প্লাস 50p মাইনাস 50p, সো এটা বেনিশ হয়ে গেছে। এইখানে আছে প্লাস 70q মাইনাস 15q, বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ হয় তাহলে হবে 70 মাইনাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 55q সমান সমান হচ্ছে 2750, বা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2750 ভাই হচ্ছে 55 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 50 ভাগ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 50। এই যে 50টা পাইছি, সেই 50টা আমরা কি ধরে নিয়েছিলাম, প্রতি কেজি চিনির দাম। তাহলে আনসার কি হবে, অপশন হচ্ছে সি, প্রতি কেজি চিনির দাম 50 টাকা। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করুন। সাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 এবং ভুল উত্তরের জন্য -2.2 নম্বর দেওয়া হয়। পি শিক্ষার্থী পরীক্ষায় 27.2 নম্বর পেল এবং কিউ পরীক্ষার্থী পি এর অর্ধেক সঠিক উত্তর দিয়ে 28 নম্বর পেল।
বি পরীক্ষার্থী কতটি সঠিক উত্তর দিয়েছে। সো যদি তুমি এটা ক্যালকুলেশন করো, তবে ক্যালকুলেশন করলে দেখবা সঠিক উত্তরের সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যায় হয়। প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো যেভাবে ক্যালকুলেশন করা হয় না কেন, উত্তরটা পূর্ণ সংখ্যায় আসে না, যার জন্য এই 2017-18 সালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা তোমার হচ্ছে একটা ভুল। এই ভুল প্রশ্নের আলোকে তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে যে হতে পারে সেটা টাইপিং মিস্টেক, কিংবা প্রশ্নকর্তা সেটা ইচ্ছা করে ভুল দিতে পারে, জাস্ট তোমাকে জাস্টিফাই করার জন্য যে তুমি কতটা কনফিডেন্ট এই প্রশ্নটার প্রতি, তুমি ম্যাথমেটিক্যালি কতটা স্ট্রং। যদি প্রশ্নটা ভুল থাকে, তো আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব যে সেই প্রশ্নটা তোমরা দাগাবা না, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। স্রোতের বেগ ঘন্টায় 5 কিমি, স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 10 কিমি, এক ঘাট থেকে অন্য ঘাটে নৌকা নিয়ে পুনরায় পূর্বের ঘাটে ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগে, ঘাট দুটির মধ্যবর্তী দূরত্ব কত কিমি? এই প্রশ্নের আলোকে যে মানটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ডির মান, দুইটা ঘাটের মধ্যবর্তী ডিস্টেন্স। আর আমরা ওই ফিজিক্স বই থেকে ডি ইজ ইকুয়াল টু যেটা জানি সেটা হচ্ছে বিটি, অর্থাৎ টি সময়ে এই বি বেগে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ডি। কিন্তু এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা একটা ঘাবলা আকারে দেওয়া আছে। কোন ঘাবলা? দেখো, এখান থেকে এই পর্যন্ত যদি দুইটা ঘাট হয়, ধরে নিলাম এ একটা ঘাট, বি একটা ঘাট, তো এই ঘাটে এ থেকে বি এর দিকে স্রোত হচ্ছে প্রবাহমান, আর এই স্রোতের মাঝে ভাসমান একটা নৌকা, যদিও আমি সুন্দর করে আঁকতে পারি নাই, সেই নৌকা একবার এ থেকে বিতে যাবে, আবার ভি থেকে এতে আসবে, আর এই এ বিতে আসা যাওয়ার তার টোটাল সময় দেওয়া আছে হচ্ছে 12 ঘন্টা। আর নৌকার বেগ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর এখানে স্রোতের বেগ দেওয়া আছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটাই কিন্তু এই প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে তোমার বের করতে হবে এখানে যে ডিস্টেন্স আছে সেই ডি। এখন যখন নৌকাটা এই এ দিক থেকে স্রোতের সাথে বি দিকে যাবে, তখন কিন্তু এই নৌকাটা ইজিলি চলে যেতে পারবে, সেই ক্ষেত্রে তার কি হবে, সময় কম লাগবে, তাই না? একইভাবে যখন সে ভি থেকে এতে আসবে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে আসবে, সেক্ষেত্রে তার একটা বেগ কাজ করবে এবং সময় তার বেশি লাগবে। এই দুইটা সময়ের যোগফল সমান সমান হবে এই 12। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এই প্রশ্নের আলোকে এটাই হচ্ছে মেন সমীকরণ। এখন যখন এই নৌকাটা স্রোতের অনুকূলে যাবে, তখন কি দুয়োটা এই গতিবেগ একসাথে প্রবাহিত হচ্ছে না? তাহলে কি হবে? আমরা লিখতে পারি যে স্রোতের অনুকূলে, জাস্ট আমি সংক্ষেপে লিখতেছি, অনুকূলে বেগ, একটা বেগ v1 ইজ ইকুয়াল টু হবে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 15, কারণ একদিকে কাজ করতেছে দুইটা বেগ। আবার যখন নৌকাটা বি থেকে এ তে ফিরে আসবে, সেই ক্ষেত্রে এই নৌকার বেগের বিপরীতে কিন্তু স্রোতের বেগটা কাজ করবে, তার জন্য কি হবে, এই T2 সময় লাগবে। সো আমরা লিখতে পারি প্রতিকূল বেগ v2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে? এই দুইটা বেগে
T1 এবং T2 সময়ে d দূরত্ব অতিক্রম করবে। তো আমাদের প্রয়োজন T1 এর মান এবং T2 এর মান। এটা কোথায় থেকে আসবে? এটা এই সূত্র থেকে আসবে। সো আমরা এখানে যেটা জানছিলাম d ইকুয়াল টু হচ্ছে vt। সো এখান থেকে আমরা লিখতে পারি যে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে d বাই v1, পারি না? জাস্ট যাওয়ার সময়। একইভাবে আমরা লিখতে পারি d ইজ ইকুয়াল টু হচ্ছে v2 t2 আসার সময়। সো তাহলে এখানে t2 কি হবে? অবশ্যই d বাই v2। এখন যদি t1 ইজ ইকুয়াল টু এটা হয় এবং t2 ইজ ইকুয়াল টু এটা হয়, তাহলে এই দুইটা সমীকরণে যদি বসিয়ে দেই সেটা সমান হয়ে যাবে 12 ঘন্টা। তাহলে কি হবে? d বাই v1 প্লাস d বাই v2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এখানে লক্ষ্য করো v1 এর মান, অনুকূলে মান কত? 15। সো আমরা কি লিখতে পারি? d বাই 15 প্লাস d বাই v2 মানে প্রতিকূলে বেগ হচ্ছে d বাই 5 সমান সমান হচ্ছে 12। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে 15 বাই d প্লাস gd ইজ ইকুয়াল টু হচ্ছে 12 বা 4d ইজ ইকুয়াল টু হয়ে যাবে 12 ইন্টু 15 180 বা d ইজ ইকুয়াল টু 180 ভাগ 4 45। সো এই এক ঘাট থেকে ভি ঘাটে সে 12 ঘন্টায় অতিক্রম করছে 45 কিলোমিটার। তো আনসার হচ্ছে এই। আশা করি বুঝাইতে পারছি। তো প্রশ্নটা তোমার আসছে এসএসসি জেনারেল ম্যাথের উপরে, কিন্তু কনসেপ্ট হয়ে গেছে সেটা ফিজিক্সের। 3.5 এর আলোকে এটা করে দিছে কিন্তু। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। log 5 to the power 2 minus x is equal to 2 হলে x এর মান কত? চা হইছে এই সূচকের যে x আছে সেটার মান। এখন আমরা লগারিদমের একটা সূত্র জানি, সেটা হচ্ছে এক লগের সূত্র। কি? log a to the power a is equal to হচ্ছে 1। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। এতে কি, অর্থাৎ লগারিদম থেকে যখন সূচকে রূপান্তর করা হয় তখন আমরা লিখতে পারি a to the power 1 is equal to হচ্ছে a। পরিবর্তনটা কি হয়? এখানে যে ভিত্তি আছে সেই ভিত্তি চলে যায় অপর পক্ষে পানির নিচে। সেই ক্ষেত্রে সূচক যেটা আছে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধারণ করে। যদি এখানে যে সূচকীয় সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সমান এই সূত্রের সমান হয়, তবে আমরা লিখতে পারি log 5 to the power 2 minus x is equal to হচ্ছে 2। একইভাবে এটাকে সূচকে রূপান্তর করে আমরা লিখতে পারি 5 স্কোয়ার is equal to হচ্ছে 2 minus x। পারি কি পারি না? আমি তো এখানে দেখিয়ে দিতেছি যে এই সূত্র থেকে কিভাবে পরিবর্তনটা হচ্ছে। তো এটা তো আর মিথ্যা হওয়ার কথা না, কারণ সূত্র তো সবসময় সত্য। তাহলে আমরা কি লিখতে পারি? 2 minus x is equal to হচ্ছে 25 minus x is equal to হচ্ছে 23 বা x is equal to হচ্ছে minus 23। এই যে আমরা এখান থেকে x এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। সো আনসার হচ্ছে অপশন এ minus 23। আশা করি বুঝাইতে পারছি। 7 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের কোণ c 90 ডিগ্রি হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b এর মান কত? তো চা হইছে cos স্কয়ার a cos স্কয়ার b, দুইটা অনুপাতের মান চা হইছে। যদি প্রশ্নে দেওয়া তথ্যগুলোকে আমি চিত্রে রূপ দেই তাহলে হবে এমন এ সি বি, যার কিনা কোণ সি হচ্ছে সমকোণ আর এ এবং কোণ বি হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটা সূক্ষ্মকোণের আলোকে
স্কোয়ার বি, তাহলে এটা হচ্ছে প্রদত্ত রাশি। আর আমরা কস সমান সমান ওই ছন্দের আলোকে জানি কলিকাতা ভ্রমণে মানে হচ্ছে ভূমি আসিয়া অতিভুজ প্লাস, একইভাবে আমরা জানি ভূমি বাই অতিভুজ কোণ এর ভিত্তিতে, এই সূক্ষ্মকোণের ভিত্তিতে এই অনুপাতের স্কয়ার, একইভাবে এই অনুপাতের স্কয়ার। এখন এটা যদি থিটা কোণ হয়, অর্থাৎ এক কোণটা হয়, তবে খজ এর আলোকে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার এ সমান সমান আমরা লিখতে পারি এসি ভাই এবি, পারি না? যেটা স্কয়ার আছে সেটা থাকবে প্লাস। একইভাবে যখন বিটা সূক্ষ্মকোণ হবে তখন এটা হচ্ছে তোমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কি হবে? বিসি বাই হচ্ছে এবি তার হোল স্কয়ার। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে এসি স্কয়ার বাই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই হচ্ছে এবি স্কয়ার। এখন যদি তুমি লসাগু করো তাহলে হবে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন ভাইয়া এখানে লক্ষ্য করো, আমরা পিথাগোরাসের সূত্র থেকে এই সমকোণী ত্রিভুজের আলোকে বলতে পারি এবি স্কয়ার অর্থাৎ ত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই যে দুইটা রাশির বর্গের সমষ্টি সমান সমান, এখানে দেখো সেম রাশিটা। তো এসি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি লিখতে পারি? এবি স্কয়ার, এই যে এটা আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে। সুতরাং আমরা লিখতে পারি এবি স্কয়ার বাই হচ্ছে এবি স্কয়ার সমান সমান 1। এবি স্কয়ার ভাগ করলে 1। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 140 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1200 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বলে দেয় নাই যেটা কোন আয়তক্ষেত্র। যেহেতু বলে দেয় নাই তাহলে আমরা ধরে নিলাম এবি প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আলোকে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা পরিসীমা হবে 2 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 140। এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 70। ঠিক আছে, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের আলোকে এটা হচ্ছে পরিসীমা, এটা আমরা ধরে নিছি এবি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে এবি ইজ ইকুয়াল টু 1200 বর্গ সেন্টিমিটার। আর প্রশ্নে যেটা চাওয়া হয়েছে এই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমরা জানি রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, এই মানটা আমাদের প্রয়োজন। এখন আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্ত ব্যবহারযোগ্য, এখানে এ প্লাস বির মান আছে, এ বির মান আছে, ব্যবহার করি। কি হয়? ভাগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 70 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1200 বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2400 বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2500 বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 15 তার হোল স্কয়ার। সো 2500কে কিন্তু 50-এর বর্গ আকারে লেখা যায়। যদি তুমি 50-কে দুইবার গুণ করো তাহলে 2500 সমান হয়। যদি সমান হয় তাহলে আমরা এটা লিখতে পারি। এখন উভয় পক্ষকে বর্গমূল করে, যদি বর্গমূল করি তাহলে উভয় পক্ষের রুট হবে
তাহলে বাম পক্ষে হবে √(a² + b²) আর এই পক্ষে হবে 50। আর √(a² + b²) এই প্রশ্নের আলোকে এখানে যে চিত্র আছে সেই চিত্র থেকে, যেটা কিনা আজকের প্রশ্নের উত্তর এবং এই আয়তক্ষেত্রটির কর্ণ, তো তাহলে কর্ণ কত? 50। আনসার হচ্ছে বি। খুব ইজি, একটু যদি তুমি মাথা খাটাও না তুমি নিজেই করতে পারবা। তো এখানে তো বলে দেয় নাই যে কর্ণ কিভাবে হবে, জাস্ট আমি ধরে নিছি a² + b²। আর আমি এটা জানি যদি আমি অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে পারি তাহলে উভয় পক্ষে বর্গমূল করে এই মানটা নিয়ে আসতে পারবো। এভাবে নিয়ে আসছি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের উপর অবস্থিত। বিও ও সিও যোগ করলে কোণ এ 50° হলে ও বিসি এর মান কত? একটা ঘাবলা লাগাই দিছে, বোঝা যাচ্ছে না যে কোন মানটা চাওয়া হয়েছে। তার জন্য কি করতে হবে? চিত্র আঁকতে হবে। তো আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকে নিলাম, যদিও এটা সুষমবৃত্ত হয় নাই, যার কেন্দ্র হচ্ছে ও। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা ত্রিভুজ অবস্থিত, সেই ত্রিভুজটা হচ্ছে এবিসি। এই এবিসি এর ওবি এবং সিও যোগ করার ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে বিওসি। এই বিওসি ত্রিভুজের মান চাওয়া হয়েছে এই যে কোণটা আছে এটা, অর্থাৎ কোণ ও বিসি। তো এটা কিভাবে আসবে? এটা আসবে, এখানে প্রশ্নে একটা হিন্স দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে কোণ এটা আছে, সেই কোণ এ ইকুয়াল টু হচ্ছে 50°। আর এই কোণের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজটা বৃত্তের ভিতরে অবস্থিত। যখন এর শীর্ষবিন্দুটা এই বৃত্তের পরিধিতে ছেদ করছিল তখন সেটা হয়ে গেছিল বৃত্তস্থ কোণ। আর আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কিংবা আমরা বিপরীত ভাবে বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে আমরা লিখতে পারি কোণ বি ও সি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ। পারি না? কারণ এটা তো প্রতিজ্ঞায় বলতেছে। তাহলে কি হবে? কোণ বি ও সি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 50 ইকুয়াল টু হচ্ছে 100°। এখানে কোণ বি ও সি ইকুয়াল টু হচ্ছে 100°। আমাদের প্রয়োজন ও বি সি এর মান। এটা কিভাবে আসবে? এটা আসবে অন্য প্রতীকে থেকে। আমরা যেটা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এই বিওসি ত্রিভুজের 3 কোণ কি হবে? কোণ বিওসি প্লাস কোণ ও বিসি প্লাস হচ্ছে কোণ ও সি বি ইকুয়াল টু হচ্ছে 180°। একটা বিষয় এখানে লক্ষ্য করো, যখন এই ও বি এবং সিও রেখাটা ও কেন্দ্রের সাথে যোগ করা হয়েছিল তখন এখানে যে বি কোণটা আছে সেটাকে সমান 2 ভাগে ভাগ করছিল। সমান 2 ভাগে ভাগ করলে এই কোণের পরিমাণ সমান, একইভাবে এই কোণের পরিমাণ সমান। যদি এই কোণ হাফ বি এবং কোণ হাফ সি সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কোণ ও বি সি অর কোণ ও সি বি সমান। যদি সমান হয় তাহলে একটার পরিবর্তে আরেকটা আমরা লিখতে পারবো। এখন মান বসানোর পালা। কোণ বি ও সি, এটার মান কত পাইছে এখানে? 100°। সো 100° প্লাস 2 ইন্টু হচ্ছে কোণ ও বিসি ইকুয়াল টু হচ্ছে 180°, বা 2 কোণ ও বিসি ইকুয়াল টু হচ্ছে 180°, বা কোণ ও বিসি ইকুয়াল টু হচ্ছে 40°। সো কোণ ও বিসি এর মান পাইছে এখানে 40°। আনসার হচ্ছে ডি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। 11 ইন্টু 12 ইন্টু 30 ইন্টু 40 এর গুণফলের সাথে সর্বনিম্ন কত যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে? তো ধরি এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে তোমার n।
কোন সংখ্যা হচ্ছে কে, তার পূর্ণবর্গ হচ্ছে কে স্কোয়ার। প্রশ্নে যে মানটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কে স্কোয়ারের মান। এখন এই সংখ্যাগুলো গুণ করলে অবশ্যই একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, যেটা কিনা এই কে সমান হবে। যদি সমান হয় সেই সংখ্যাটা হতে পারে এই কে স্কোয়ার থেকে বড় অথবা ছোট। তাহলে আমরা কি বলতে পারি যে এই এনটা কে সমান। আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু হচ্ছে কে। এখন এই সংখ্যাগুলোর গুণফল এন এর সাথে যদি সর্বনিম্ন সংখ্যা এক্স যোগ করা হয় তবে সেই পূর্ণ সংখ্যাটা হবে কে স্কোয়ার। প্রশ্ন থেকে এই কে স্কোয়ারের মানটা বের করতে হবে। এখানে এন কি ছিল? সংখ্যাগুলো গুণফল। সো আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু হচ্ছে 11 ইন্টু 12 ইন্টু হচ্ছে 13 ইন্টু হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 24024। তো এটা হচ্ছে একটা সংখ্যা। এখন এই সংখ্যাটা হতে পারে কোনো না কোনো সংখ্যার পূর্ণবর্গ, আর এই সংখ্যাটা সমান সমান ধরেছিলাম কে। তাহলে এই কে এর পূর্ণবর্গ কি হবে? কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 24। এটা বর্গমূল কি হবে? কে ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 24024। যদি এটাকে আমরা বর্গমূল করি তাহলে হয় 100.4599, যা কিনা একটা সংখ্যা 155 এর বর্গমূলের কাছাকাছি। আর 155 সেটা অবশ্যই এই সংখ্যা থেকে বড়। এখানে কে স্কোয়ারের ভ্যালু কত হবে? আমরা লিখতে পারি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 155 গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 145.99। তো এখানে দেখো এখন ভ্যালু গুলো ব্যবহার করা যায়। এন থেকে যেটা পাইছি এই যে এই সংখ্যাটা 24024 প্লাস হচ্ছে এক্স, আর কে স্কোয়ার থেকে যেটা পাইছি 155 স্কোয়ার। সো 150 স্কোয়ার বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 24025 মাইনাস 24024 ইকুয়াল টু হচ্ছে 1। তো এক্সটা কি ধরছিলাম আমরা? সর্বনিম্ন কত যোগ করতে হবে, আর এক্স ইজ ইকুয়াল টু পাইছি 1। তো আনসার হচ্ছে তোমাদের এ 1। অর্থাৎ এই সংখ্যাগুলো গুণফলের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে তার পূর্ণবর্গ সংখ্যা হবে 155। ঠিক আছে, এই হচ্ছে 2017-18 সালের প্রশ্নের সমাধান। আশা করি আমার সাধ্যমতো তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী আরো অনেক সমাধান আসবে, সেই সমাধান পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই প্ল্যাটফর্মের সাথে থাকা। আর তোমাদের ভর্তি পরীক্ষা গুছাতে প্রয়োজন হবে নিসাস্টিয়ান এর ম্যাথ কোর্সটি।